সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। মাত্র 1 ঘন্টা 10 মিনিট সিজিও থেকে বেরিয়েই মুখ খুললেন অভিষেক, যা বললেন তোলপাড় রাজ্য। জন্মদিনের পরদিনই ইডির নোটিশ হাতে পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ ছিল বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে সিজিওতে হাজিরা দিতে হবে অভিষেককে। একেবারে সময় মতো সাদা শার্ট পরেই পৌঁছেও যান নেতা। তবে মাত্র 1 ঘন্টা 10 মিনিট তারপরেই শটান সিজিও থেকে বেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি এমন হলো ভিতরে? এদিন সিজিও থেকে বেরোতেই নেতাকে ঘিরে ধরে সংবাদ মাধ্যম। বিস্তারিত কিছু জানাবেন না বলেও বেশ কিছু প্রশ্নের উত্তর দেন নেতা। তদন্তের সব রকম সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন তিনি। আর কি বললেন অভিষেক? এদিন সিজিও চত্বরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চাইলে ডিভিশন বেঞ্চের অর্ডার মতো শুধু নথি পাঠিয়ে দিতে পারতাম বা লিগ্যাল টিম পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু তাও আমি এসেছি। 5,500 থেকে 6,000 পাতার নথি জমা দিয়েছে। সেসব দেখে যদি ফের ডাকা হয় আমি আসব। এদিনও সব কথায় নেতা বলেন, এখনও পর্যন্ত ইডি সিবিআই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি। যদি কখনো দিতে পারে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। কোনো প্রমাণ নেই বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে। আগেও কয়লাকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে কোনো প্রমাণ নেই বলেই। পূর্বের ইস্যু তুলে নেতা বলেন, 13 তারিখেও দিল্লির বৈঠক সেরে এসেছি। আমার লুকানোর কিছু নেই, আমাকে আবার ডাকলে আবার আসব। আগে নথি খতিয়ে দেখা হোক। অন্যদিকে এদিন কয়েক মুহূর্তের জন্য অভিষেকের মুখে উঠে আসে আদানি ইস্যু। প্রসঙ্গত এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত 3 অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধর্ণা কর্মসূচি নিয়ে দিল্লিতে ব্যস্ত ছিলেন নেতা, সেই কারণেই সেই সময় ইডির মুখোমুখি হননি তিনি। সেই সময় নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে নেতা লিখেছিলেন, পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে এবং ন্যায্য পাওনার জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীর কোনো শক্তি জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উৎসর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিক্ষোভে যোগ দিতে আমি আগামী 2রা ও 3রা অক্টোবর দিল্লিতে থাকব। সরাসরি এজেন্সিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, যদি থামাতে পারো থামাও। তারপর এদিন 9 নভেম্বর কিছু সময়ের জন্য ইডির মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার ইডির পরবর্তী পদক্ষেপ কি হয়। দলের সর্বভারতীয় নেতা অনুপমের সঙ্গে কথা বলা উচিত রাজ্য নেতৃত্বের। বিস্ফোরক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দলেরই সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের অনুপমের সঙ্গে কথা বলা উচিত বলে জানালেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তবে অনুপমের সাম্প্রতিক দলীয় লাইন বিরোধী কাজকর্মে তার যে সায় নেই তা স্পষ্ট করে দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এর পাশাপাশি অনুপম দলবদলের ক্ষেত্রে প্রস্তুত করছেন কিনা এই প্রশ্নের উত্তরে খানিক সাবধানী জবাবই পাওয়া গিয়েছে দিলীপের তরফ থেকে। বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপমকে মঙ্গলবারই শান্তিনিকেতনের তৃণমূলের ধর্ণা মঞ্চের সামনে দেখা গিয়েছে। তার একের পর এক মন্তব্যে অস্বস্তি তৈরি হয় রাজ্য বিজেপির অন্দরে। বুধবার একটি ফেসবুক লাইভ করে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম। তাকে পাল্টা আক্রমণ শানিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, তাড়াতাড়ি এর ফল দেখা যাবে। বিজেপি অনুপম এই চাপানুতর নিয়েই বৃহস্পতিবার প্রশ্ন করা হয় দিলীপকে। জবাবে অনুপমকে সর্বভারতীয় নেতা বলে সম্বোধন করে দিলীপ বলেন, উনি হয়তো পার্টির ভিতরের কিছু কথা বাইরে বলছেন, সেটা নিয়েই সমস্যা হচ্ছে। দিলীপ রাজ্য নেতৃত্বকে খানিক পরামর্শ দেওয়ার ভঙ্গিতেই বলেন, যদি অনুপমের অবস্থান পার্টির বিরুদ্ধে যায় তবে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত রাজ্যের। এর পাশাপাশি রাজ্য বিজেপির তরফে সরাসরি অনুপমের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়ে দিলীপ বলেন, ওকে বলা উচিত যে এগুলি দলীয় লাইনের বিরুদ্ধে যাচ্ছে। প্রসঙ্গত দিলীপ এক সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দলের সর্বভারতীয় সহসভাপতিও। তবে আপাতত রাজ্য বিজেপি কিংবা কেন্দ্রীয় বিজেপিতে তেমন গুরুত্বপূর্ণ কোনো পদে নেই তিনি। অনুপম বিতর্কে রাজ্য বিজেপি যখন বোলপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ক্রমশ ঝাঁজ বৃদ্ধি করছে, সেই সময় দিলীপের বেশিরও নেতার সঙ্গে কথা বলার প্রস্তাব দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও এক জল্পনা তৈরি হচ্ছে বর্তমান রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে দিলীপের সম্পর্ক নিয়েও। রাজ্য বিজেপির তরফে অনুপমের দলত্যাগের সম্ভাবনার দিকটিও ভাসিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অনুপম লোকসভা ভোটের আগে ফের পুরনো দলে ফিরে যেতে পারেন বলেই জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়ে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পার্টির লাইনের বাইরে কথা বললে এই বিষয়ে সন্দেহ হওয়া স্বাভাবিক। তবে দিলীপের সাম্প্রতিক মন্তব্য রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব বৃদ্ধির ইঙ্গিত কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকলেও এখনও রাজ্য বিজেপির কোর কমিটিতে রয়েছেন দিলীপ। কিন্তু অনুপম প্রশ্নে রাজ্য নেতৃত্বকে পরামর্শ দিয়ে দিলীপ ইঙ্গিত দিলেন যে তিনি আর গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য বিজেপির নীতি নির্ধারক নন। ব্রিগেডে এক মঞ্চে হাজির হবেন মোদি মমতা। লোকসভা ভোটের আগে নয়া সমীকরণ। ডিসেম্বর মাসে মেগা ইভেন্ট করতে চলেছে বিজেপি। আগামী 24শে ডিসেম্বর গীতা জয়ন্তী দিন ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নিয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন। আর সেখানে উপস্থিত থাকার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উল্লেখ্য, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, কিন্তু শেষ পর্যন্ত যা খবর প্রধানমন্ত্রী থাকতে পারেন এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো সম্মতি না এলেও আয়োজকদের দাবি মোদীর সফর এক প্রকার পাকা। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ নামে একটি সংগঠন এই কর্মসূচি নিয়েছে। সেই সংগঠনের সঙ্গে রয়েছে বাংলার বিভিন্ন মঠ এবং মন্দির। ওই সংগঠনের সভাপতি তথা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ এই প্রসঙ্গে বলেন, এই কর্মসূচি সকলের জন্য, কোনো রাজনীতি নয়, মানব কল্যাণের লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠান। আমরা প্রথমে ঠিক করেছিলাম মাননীয় রাষ্ট্রপতি আসুন, পরে আমরা প্রধানমন্ত্রীর কথা ভাবি। সব ঠিক থাকলে উনি ওই দিন অনুষ্ঠানে থাকছেন, সকলের সঙ্গে গীতা পাঠে অংশ নেবেন। তিনি আরও বলেন, আমরা কমপক্ষে 1 লক্ষ মানুষের সমাবেশ করব। সমবেত কণ্ঠে তারা গীতা পাঠ করবেন। এটা অতীতে বিশ্বের কোথাও কখনো হয়নি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। এই প্রসঙ্গে স্বামী প্রদীপ্তানন্দ বলেন, সব রাজনৈতিক দলের সাংসদ বিধায়কদেরও আমন্ত্রণ জানাবো। সামনেই জগদ্ধাত্রী পুজো রয়েছে, তা মিটে গেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে। তোলপাড় ফেলা খবরে কেঁপে উঠল জাতীয় রাজনীতি। মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সুপারিশ। টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে এবার বড় বিপাকে মহুয়া। তৃণমূল সাংসদের সংসদ পদ কি তবে বাতিল হতে চলেছে? এই নিয়েই চলছে তুমুল জল্পনা। সূত্রের খবর, সংসদের এথিক্স কমিটি তার রিপোর্টে মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করা হয়েছে। সংসদে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের অস্বস্তি আরও খানিকটা বাড়তে চলেছে। এথিক্স কমিটি তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 500 পৃষ্ঠার এই রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের দাবি জানানো হয়েছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, মহুয়া মৈত্র যা করেছেন তা অত্যন্ত আপত্তিকর, অনৈতিক। কমিটির রিপোর্টে টিএমসি সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিষয়টির আইনি ও প্রাতিষ্ঠানিক তদন্তেরও সুপারিশ করা হয়েছে। সূত্রের খবর অনুসারে 2রা নভেম্বরের এথিক্স কমিটির সামনে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে প্রশ্ন বিকৃত করার অভিযোগ এথিক্স কমিটি বহুজন সমাজবাদী সাংসদ দানিশ আলীর আচরণের নিন্দা করেছে। রিপোর্টে বলা হয়েছে, মহুয়া মৈত্র তার লগইন এবং পাসওয়ার্ড একজন অনুমোদিত ব্যক্তি ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর সঙ্গে শেয়ার করেছেন এবং বিনিময়ে অর্থ ও অন্যান্য উপহার নিয়েছেন। এটি একটি গুরুতর বিষয় এবং এর জন্য কঠোর শাস্তি হওয়া দরকার। 2রা নভেম্বর মহুয়া মৈত্র যখন এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন, বৈঠকের পরে তিনি কমিটির বিরুদ্ধে অনৈতিক এবং ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ করেছিলেন। কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকর মহুয়া মৈত্রকে দর্শন হীরানন্দানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। এছাড়া জয় অনন্ত দেহদারাইকে নিয়েও প্রশ্ন করেছিলেন। জয় অনন্ত দেহদারাই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই এর কাছে অভিযোগ করেছিলেন। এরপরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছিলেন। সিবিআই তদন্তের দাবি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছিলেন যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের বিষয় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এথিক্স কমিটি। নিশিকান্ত দুবে লিখেছেন, অভিযোগের ভিত্তিতে এথিক্স কমিটি মহুয়া মৈত্রের দুর্নীতির এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
অভিযোগ, মহুয়া মৈত্রের ব্যবসায়ী হীরানন্দানীর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী মোদী এবং শিল্পপতি গৌতম আদানিকে টার্গেট করে সংসদে প্রশ্ন করেছিলেন। এছাড়াও মহুয়া মৈত্রের বিরুদ্ধে তার লগ ইন পাসওয়ার্ড দর্শন হীরানন্দানীর সঙ্গে শেয়ার করার অভিযোগ রয়েছে। লোকসভা ভোটে দুই দলেরই পাখির চোখ ডায়মন্ড হারবার, অভিষেককে হারাতে মরিয়া আইএসএফ বিজেপি। দল 2 টার্গেট 1 আইএসএফ বিজেপি। দুই দলেরই টার্গেট ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো। নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই জানিয়েছেন তিনি এবার ডায়মন্ড হারবার থেকে লড়বেন। তাৎপর্যপূর্ণভাবে এই নওশাদের প্রশংসার সুর বিজেপির গলায়। আইএসএফ ও বিজেপি লোকসভা ভোটে দুই দলেরই পাখির চোখ ডায়মন্ড হারবার। দুই দলই চাইছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে নওশাদ ভাইয়ের লড়াইয়ে নিষ্ঠা আছে বলে আমার মনে হয়। শুভেন্দু অধিকারী আগে এক সভা থেকে কার্যত চ্যালেঞ্জের সুরে এও বলেছিলেন, দেখা হবে 24-এ। বলেছি হারাবো, কী করে হারাতে হয় আমরা জানি। এদিকে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, নওশাদ ভালো ছেলে, তবে ওর পথ এবং মত আমাদের থেকে আলাদা। তাও বলবো, নিচুতলার মানুষরা জোট বাঁধুন, ঝান্ডা সরিয়ে দিয়ে ময়দানে নামুন, ফলাফলের পর ঝান্ডা হাতে নেবেন। আইএসএফকে সঙ্গে নিয়ে 21শে বিধানসভা ভোটে লড়ে বামেরা। আইএসএফ বিধানসভায় খাতা খুললেও সিপিআইএম শূন্য হয়ে যায়। এবার আইএসএফ লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে বলে জানিয়েছে। এ নিয়ে কি বলছে সিপিআইএম? আমাদের লক্ষ্য তৃণমূল এবং বিজেপি উভয়কেই পরাজিত করা। তার জন্য যা করতে হয় করা হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোট 50%-এরও বেশি। এই ডায়মন্ড হারবার থেকে 24-এর ভোটে লড়াই ইচ্ছা প্রকাশ করেছেন ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী। অনেকেই মনে করছেন সংখ্যালঘু প্রধান ডায়মন্ড হারবার থেকে নওশাদ লড়লে তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে বিজেপিরই লাভ। তাহলে কি বিজেপির লাভ করে দিতে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন নওশাদ? এই তত্ত্ব অবশ্য নওশাদ সিদ্দিকী উড়িয়ে দিয়েছেন। নওশাদ বলেন, আমরা এখানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করব এবং সেন্ট্রালি বিজেপিকে হারাতে যে সহযোগিতা করার দরকার সেটা করব। শেষ পর্যন্ত কোন মডেল বাজিমাত করে ডায়মন্ড হারবারে তার উত্তর দেবে সময়।